বর্ষ শেষের সন্ধ্যা। আজকে 31শে ডিসেম্বর, সন্ধ্যা এখন 6:28। মেয়েদের পোশাকের কারণেই নাকি নারী নির্যাতন এত হয়। বয়সে নবীন হলে যে অদক্ষ হবেন এরকমটা নয়, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, বর্ষ শেষের সন্ধ্যা। আজকে 31শে ডিসেম্বর, সন্ধ্যা এখন 6:28। তো তোমাদের সামনে এলাম, মনে হলো বছরের শেষের দিনটা তোমাদের সঙ্গে একটু কথা বলে কাটাই। তো আজকে অনেক দিন পর সন্ধ্যাবেলায় আজকে চা নিয়ে এসছি, আমার জন্য 1 কাপই চা। তার কারণ মিস্টার চ্যাটার্জি একটু আগে কমলা লেবু খেলেন। আজকে তো 31শে ডিসেম্বর, তো বললামই আজকে মঙ্গলবার। বছরের শেষ দেখতে দেখতে 2024 সাল শেষ। গত বছর 31শে ডিসেম্বরের কথা মনে পড়ছে। আরেকটু পরে 7:30 থেকে জ্বর আসে, খুব নর্মাল জ্বরই ভেবেছিলাম, কিন্তু পরে দেখা গেল যে সেটা কোনোভাবেই প্যারাসিটামল দিয়ে কিছু খেয়ে বা এমনি দোকানে বলে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খেয়েও কোনো কাজ হচ্ছে না। তারপরে তো যথারীতি ডাক্তার বাড়িতে কল দিয়ে এনে দেখা গেল টাইফয়েড, এবং খুব খারাপ ধরনের। তো সেটা মনে পড়ছে যে 1 বছর আগে কিভাবে দিন কেটে যায়। মনে হচ্ছে এই তো সেদিনের কথা, কিন্তু একটা বছর কেটে গেল। তো বছরটা কীরকম কাটলো, আমার তো ভালো কাটেই না, কোনো বছরই ভালো কাটে না। একটু যদি মোটামুটিও হয় তাহলেও না হয় বলা যায়, তো সেটা কাটেই না। তো এটা শুধু আমার একার নয়, 2024টা সামগ্রিকভাবে সার্বিকভাবে সকলের জন্যই খারাপ। সকলের জন্য খারাপ বলতে এটাই বোঝাচ্ছি, কারণ এমন অনেক কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের ভেতর থেকে নাড়া দিয়ে গেছে। সমস্ত মানুষজনকে, শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষজনকে ভেতর থেকে বোধহয় দুমড়ে মুচড়ে ছারখার করে দিয়েছে। অবশ্যই তিলোত্তমার ঘটনাটা, যে ঘটনাটা আমরা ভুলি না, কোনো সময়ের জন্য ভুলি না। হয়তো এখন আর রেগুলার ফেসবুকে পোস্ট করা হয় না, আমি আমার কথা বলছি পার্সোনালি, বা অনেকেই এখন হয়তো বা পোস্ট করা হয় না, এখন হয়তো বা ক্যামেরার সামনে এসে, তোমাদের সামনে এসে কথা বলা হয় না, কিন্তু সবাই আমরা তোমরা বলে তো নেই, প্রত্যেকেই আমরা কিন্তু একদিনও ভুলিনি, এবং এটা ভোলা যাবে না। 2024টা আমাদের কাছে একটা দগদগে ঘায়ের মতন। তিলোত্তমার ঘটনার পর 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 নারী নির্যাতন এবং শিশু নির্যাতন এবং হত্যা, তার মধ্যে 2টির বিচার পাওয়া গেছে, মৃত্যুদণ্ড হয়েছে 2টি ক্ষেত্রেই। ছোট্ট উমা কুলতলির, আর এদিকে আমাদের এখানে মুর্শিদাবাদের ফারাক্কার, 2টি ঘটনাতেই হয়েছে। কিন্তু তিলোত্তমার এটায় খুব হতাশ, খুব আশা করেছিলাম এবার অন্তত সিবিআই নিরপেক্ষভাবে তদন্তটা করবে। আমার মেয়ে আমাকে প্রথম থেকেই বলেছিল, জানো বন্ধুরা, মেয়ে বলছিল ওখান থেকে, যখন মেয়ের সঙ্গে ফোনেই তো কথা হতো, বারবারইও বলছিল যে এতটা তোমরা হইও না, এটাও কিন্তু ধামাচাপাই পড়ে যাবে, এরও কিন্তু বিচার হবে না। এসএসআরের কেসটা দেখেছো, তারপরেও আশা করছো? হ্যাঁ, সুশান্ত সিং রাজপুতের কেস আমরা দেখেছিলাম, আজ পর্যন্ত সিবিআই কোনো ক্লোজার দেয়নি। তারপরেও আশা করেছিলাম। কেন করেছিলাম না, বাঙালির এইরকম গণজাগরণ, আমি তো আমার বয়সে বাদই দাও, আমার থেকে অনেক সিনিয়র যারা 20 বছর 22 বছরের সিনিয়র মানুষজন, বা তার থেকেও বেশি বয়সের মানুষজন, তারাও বলেছেন স্বাধীনতার পরবর্তী সময় তারা অন্তত কোনোদিন এই জাতীয় মুভমেন্ট দেখেননি। সত্যি সত্যি আমরা দেখিনি এত গণজাগরণ, এত আন্দোলন, এত রাত জাগা, এত পথ হাঁটা, এত মশাল নিয়ে অঙ্গীকার করা, বিচারের দাবি, বিচার ছিনিয়ে আনা, এত কিছু হবার পরও যে প্রহসনই হয়ে যাবে, এটাও যে এই ঘটনাটাও যে বিচার হবে না, এরও যে অপরাধীরা ধরা পড়বে না, বা যারা ধরা পড়েছিল তারাও ছাড় পেয়ে যাবে, সত্যিই ভাবিনি। সত্যি আশা ছিল, হতাশ করেছিল সিবিআই আগেও,
এসএসআরের ক্ষেত্রে বলছি, বা অন্য অনেক ক্ষেত্রেই হয়েছে হয়তো, তারপরেও কোথাও একটা ক্ষীণ আশা কিন্তু অনেক দিন পর্যন্তই ছিল যে না, এটা পারবে না, এটা পারা সম্ভব নয়। কিন্তু দেখলাম না, সেই একই। আজ আমরা যদি এতটা হতাশ হই, আমাদের যদি এতটা কষ্ট হয় একজন মানুষ হিসেবে, একজন মা হিসেবে, তাহলে সত্যি কথা বন্ধুরা, আমরা কি মানে ভাবতে পারা যাচ্ছে না যে সেই বাবা মা, তিলোত্তমার মা বাবা, তারা কি নিয়ে, কিসের আশায় তারা দিন কাটাচ্ছেন। তাদের কাছে একটাই আশা ছিল, তাদের তো সব শেষ হয়ে গেছে, শুধু বিচার হবে। যারা এত নির্মমভাবে, নৃশংসভাবে হত্যা করলো, এত প্রতিভাময়ী একজন ডাক্তার, যার সমাজে অনেক অবদান ছিল আগেও এবং ভবিষ্যতে সারা জীবনই পড়েছিল, সমাজ উপকৃত হতো যার দ্বারা, তাকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হবে। তার মা বাবা তো সব চলে গেছে, তবু তারা ওই আশাতে ছিলেন বা আছেন হয়তো এখনো, যে একদিন না একদিন অপরাধীরা সামনে আসবে এবং বিচার হবে। কিন্তু না বন্ধুরা, আশা আর সত্যিই দেখতে পাচ্ছি না। আর সত্যি মনের মনে ক্ষীণতম আশাটুকু আর না নেই, যেটা কিছুদিন আগেও, হয়তো মাসখানেক আগেও ছিল, সেটা সম্পূর্ণই, আশাটা আর শেষ হয়ে গেছে। আর আশা করছি না, আশা করতে পারছিও না, কারণ আশা করবার মতন কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর আমার মতের সঙ্গে অনেকে হয়তো একমত নাও হতে পারেন, আমিও ভীষণভাবে তাদের পাশে ছিলাম, এখনও আছি অবশ্যই জুনিয়র ডাক্তারদের। কিন্তু তবুও একটা প্রশ্ন জাগে যে তারা তো জানেন, তারা কিন্তু জানে যে কারা কারা সেদিন উপস্থিত ছিল, সেদিন রাতে ডিউটি কাদের সঙ্গে তিলোত্তমা দিয়েছিল, কারা ছিল, তারা কি জানে না? তারপরেও, এই যে তারপরেও, এটাই। তবে আমরা ভীষণভাবে তাদের পাশে ছিলাম। এমন দিন গেছে, টান টান উত্তেজনা, কি হয়, প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারিণীর সঙ্গে তাদের কথাবার্তা হবে কি হবে না, আমরা দেখতে পাবো লাইভ টেলিকাস্ট কিনা, এরকম প্রচণ্ড টেনশন, উত্তেজনায় দিন কেটেছে। কিন্তু আজকে বছরের শেষ দিনে এসে মনে হচ্ছে সবটাই বোধহয় সেই ছেলে ভুলোনো ব্যাপার। সবাই বোধহয় বড্ড নিজেকে নিয়ে ভাবতেই ব্যস্ত। আমরা বুঝিনি, আমরা ভেবেছিলাম না, অন্যরকম কিছু একটা হতে যাচ্ছে। না, নিজেরটাই ভেবেছে বেশিরভাগই, হয়তো তার মধ্যে ব্যতিক্রম থাকবেই চিরদিন। আর এই ব্যতিক্রম বলেই তো, এই ব্যতিক্রমী চরিত্র বলেই তো তিলোত্তমাকে সরে যেতে হলো। তিলোত্তমা যদি গড্ডালিকা প্রবাহে গা ভাসাতো, যে পরিমাণ দুর্নীতি চলছিল, তাহলে তো তার জীবনটা যেত না। সে তো ব্যতিক্রমী। তবে সে শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে মেরুদণ্ডটা কিভাবে সোজা রাখতে হয়, এটাও আমরা পেলাম। একেবারেই 2024 থেকে কিছু পাইনি তা না। তিলোত্তমার এই অসীম সাহস, তার শির দ্বারা সোজা রেখে এত বড় একটা চক্রের বিরুদ্ধে একা লড়াই করার এই যে তার চেষ্টা, এবং সেটা করতে গিয়েই তো তাকে জীবনটা দিতে হলো। এইভাবে শিখিয়ে দিয়ে গেল যে অন্যায়ের সঙ্গে আপোষ করা চলে না। তবে ওই আমরা তো সাধারণ মানুষ, যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করে এইরকম হয়, তখন স্বাভাবিকভাবে আমাদেরও ভয় ঢুকবে, আমরাও নিজেদের গুটিয়ে নেব। সেই রকমই হয়তো সবাই গুটিয়ে নিচ্ছে তাদের ভবিষ্যৎ, তাদের কেরিয়ার, এটাই ভাবছে। তিলোত্তমার কথা আলাদা করে ভাবার জন্য বোধহয় ওর মা বাবা ছাড়া আর কেউ নেই। আমাদের মতন মানুষজন আমরা ভেবে কি করতে পারবো? আমরা শুধু ভাববো, কষ্ট পাবো, এবং শেষে এটাই মনে হবে বা মনে হচ্ছে আমার মতো অনেকেরই, কারণ আমি কিছু মানুষের সঙ্গে কথাবার্তায় যেটুকু মনে হয়েছে, এটাই মনে হবে যে আমরা তো হিন্দু শাস্ত্রে আত্মা মানি, তখন ওটাই মনে হবে যে সে নিজেই হয়তো বিচারটা করবে। কারণ তাকে যে কষ্ট পেয়ে যেতে হয়েছে, তাকে যারা এভাবে শেষ করেছে, সে নিজেই বিচারটা করবে হয়তো, এই আশায়। ঈশ্বরকে অনেক ডেকেছি প্রতিদিন
যে এত বড় অন্যায় হতে দিও না, যে এত বড় অপরাধ যারা করলো তারা পার পেয়ে যাবে, কিচ্ছু হবে না। তারা সমাজের বুকে সুন্দর সুস্থ একটা জীবনযাপন করবে। আর ওই মা বাবা সারা জীবন বেঁচে থাকবেন, প্রত্যেকটা দিন মানে জীবন মৃত হয়ে রয়েছেন। এর নাম বেঁচে থাকা তো নয়, এর নাম বেঁচে থাকা নয়। তাদের যে কী অবস্থা সেটা বোধ করি আমাদের মতন মায়েরা বুঝতে পারবেন। তবুও বলবো তাদের যন্ত্রণাটা সত্যি আমরা কেউই বুঝতে পারবো না। যতই ভাবি, যতই কষ্ট হোক, সেই কষ্ট উপলব্ধি আমরা করতে পারবো না। যার গেল তার চলে গেল সব কিছুই, বাদ বাকি চলছে তো সবই একই নিয়মে চলছে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সব কিছু নিয়ে ব্যস্ত। উৎসব অনুষ্ঠান সব কিছুই আসছে যাচ্ছে, শুধু সেই ঘরটা অন্ধকার। আমরা বুঝতে পারলেও পুরোটা বুঝতে পারবো না কোনোদিনই। তাদের যন্ত্রণাটা বোঝা সম্ভব নয়। ঈশ্বর করুন যেন আর কোনো মা বাবাকে এরকম বুঝতে না হয়। অনেক কিছু নিয়ে 24 সালটা সত্যি কোনো কিছু দিয়ে ভালো গেল না। এত নারী নির্যাতন, শিশু নির্যাতন, শুধু মনে হয় যে মানুষেরা কি মানসিকতা থেকে এই জিনিসগুলো ঘটিয়ে মানে চলে দিনের পর দিন। ছোট ছোট শিশু যারা, অনেক বিতর্ক হয় বন্ধুরা। গরম লেগে গেল বন্ধুরা, ঠান্ডাটা তো নেই বলছি না। যেটা বলছিলাম, অনেক বিতর্ক হয় যে মেয়েদের পোশাকের কারণেই নাকি নারী নির্যাতন এত হয়। এটা ভাবলে অবাক লাগে যে ছোট ছোট শিশুগুলোর সঙ্গে এই অমানবিক পাশবিকও বলা যায় না, কারণ পশুরা এরকমটা করে না, কাজে পাশবিক বলাটা ঠিক নয়, অমানবিকই বলতে হবে। যে আচরণগুলো যারা করছে, কি দেখে তাদের কি পোশাক, তারা তো ফ্রক পরা, এবং তাদের কোনো রকম যাদের বক্তব্য যে পোশাকের জন্য কোনো রকম রিভিলিং ড্রেস তারা পরে না। আর যদি কেউ রিভিলিং ড্রেস পরেও, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তার মানে কি এটা জন্মায় যে তাকে ধরে টেনে নিয়ে গিয়ে যা ইচ্ছে করা যেতে পারে? জানি অনেকে আমার সঙ্গে দ্বিমত হবেন যে হ্যাঁ, মেয়েরা আজকাল এরকম পোশাক আশাক করছে। হ্যাঁ, হয়তো আমারও কোথাও গিয়ে আমি নিজে হয়তো ব্যক্তিগতভাবে খুব যে আমার ভালো লাগে, দৃষ্টি সুখকর মনে হয় সেটা নয়, যদি সেরকম সেইরকম রিভিলিং ড্রেস হয়। কিন্তু তার মানে এটাও নয়, এটাও আমার মনে হয় না যে এরকম পোশাক পরেছে কেন পরলো। তার পছন্দ, যার যেটা পছন্দ সে সেটা পরবে। তার মানে তো এই নেই, কত ছেলে তো, কত পুরুষ মানুষ তো দেখা যায় খালি গায়ে ঘুরছে ছোটো একটা হাফ প্যান্ট পরে। তাদের দেখে কি তাহলে মহিলারা ঝাঁপিয়ে পড়ছেন না তো? মেয়েরা ঝাঁপিয়ে পড়ছে না, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কাজে এগুলো কোনো কথাই নয়। যখন একটা শিশু আর সঙ্গেই অত্যাচার হয়, সেটা কোনোভাবেই পোশাক দিয়ে নয়। আপাদমস্তক ঢাকা থাকে যে সমস্ত সম্পূর্ণ শাড়ি পরিহিতা নারীদের সঙ্গে কি হয় না? হয়, অহরহই হয়। তো এইগুলো সব কিছু মিলিয়ে সত্যি মনটা বড্ড খারাপ। তারপর আরেকটা খারাপ লাগা আছে, পার্শ্ববর্তী দেশের সনাতনী ভাই বোনদের উপর যে আক্রমণ, হামলা, হত্যা, সেখানেও নারী নির্যাতন করে হত্যা করা, এই জিনিসগুলো খুব মনকে ভারাক্রান্ত করেছে, এখনও রয়েছে ভারাক্রান্ত। কারণ এই খবর তো রোজই আসছে, নিত্যদিন। একাধিক মন্দির ভেঙে ফেলা হয়েছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, চারিদিকে এরকম। শেষ মন খারাপটা আরেকটা হলো যে একটা এয়ার ক্র্যাশ, বিমান দুর্ঘটনা, যেটা আমি ভাবছিলাম বন্ধুরা, প্রথম যখন খবরটা এলো নিউজটা, তখনও মানে খুব ভালোভাবে ডিটেলসে দেখা ওভাবে হয়নি, জাস্ট একবার দেখা হয়েছে যে নিউজ চ্যানেলে
তখন আমি শুধু ভাবছিলাম যে এত উন্নত এখন প্রযুক্তি, তো কিভাবে এখন ক্র্যাশ করে, যখন মানে এটার খবরও শুনেছিলাম যে ল্যান্ডিংয়ের সময় ক্র্যাশ করেছে, ল্যান্ডিংয়ের সময় সে মানে গিয়ে ধাক্কা লেগে গেলে ওইভাবে বিভৎস। 181 জন যাত্রীর মধ্যে বোধহয় 179 জনই মৃত জানা গেছিল, বাকি 2 জন তখনও জীবিত ছিলেন। এখনকার কথাটা আমি জানি না ঠিক। পরে দেখলাম আরেকটি নিউজ চ্যানেলে, ইউটিউবেরই চ্যানেলে, যে ওই চাকাগুলো যেটা ল্যান্ডিংয়ের সময় যে চাকাগুলো বেরোয়, অবশ্যই তো চাকা তো বেরোতেই হবে, তা নাহলে ল্যান্ড করবে কী করে, সেগুলো নাকি বেরোয়নি। কিন্তু তারপরেও অন্যান্য মানে বিভিন্ন সংবাদ ইয়েতে মাধ্যমে দেখেছি, নানান ইয়েতে এসছে যে আমাদের দেশেরও যারা খুব মানে অভিজ্ঞ পাইলট, তারা বলেছেন যে এটা এড়ানো যেত। এটা উঠতে হয়তো বন্ধুরা কথা খেয়েই হারিয়ে ফেলি, কি বলছিলাম, ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে, হ্যাঁ, যে বিমানের কথা, অভিজ্ঞ পাইলটরা বলছেন অভিজ্ঞতার অভাব, এড়ানো যেত দুর্ঘটনা। সম্ভবত পাইলট যিনি ছিলেন তিনি বয়সে নবীন এবং অতটা অভিজ্ঞ নন। বয়সে নবীন হলে যে অদক্ষ হবেন এরকমটা নয়, কিন্তু অভিজ্ঞতার তো একটা দাম আছে। সেই সময়টা যতটা অভিজ্ঞ হলে এই দূরবর্তী যাত্রা যেটুকু এক দেশ থেকে আরেক দেশ যেটা পাড়ি দেওয়া যায়, হয়তো সেইটা ছিল না। যাই হোক, মানে দুর্ঘটনায় এর কোনো ব্যাখ্যা বা ভাষা বা বিশ্লেষণ করার নয়। এতগুলো প্রাণহানি হয়েছে, এটাই সব থেকে বড় কথা। মোটের ওপর আমাদের দেশের জন্য, মানে সমাজের জন্য খুব একটা ভালো একেবারেই যায়নি। আর প্রত্যেক মানুষের নিজের জীবনে তো সমস্যা থাকেই, যাদের যেরকম সমস্যা তাদের সেরকম। অনেকের আপাত দৃষ্টিতে দেখে মনে হয় সমস্যা বিহীন জীবন, কিন্তু হতেও পারে ভেতরে অনেক সমস্যা। সবাই তো আমাদের মতন নয় যারা মন খুলে বলে ফেলি যে কি সমস্যা, কি কষ্ট সেগুলো। অনেকেই আছেন যে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে সংসারটা করেন, আবেগ দিয়ে নয়। তো সেখানে হয়তো ভেতরে যদি কিছু থাকেও বাইরে থেকে সেটা বুঝতে দেন না। তাই আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে খুব ভালো আছেন, দারুণ হ্যাপি কাপল বা পুরো ফ্যামিলি সবাইকে নিয়ে খুব ভালো আছেন মনে হয়। হতেও পারে প্রত্যেকেরই ভেতরের অনেক কষ্ট থাকতে পারে, অনেক যন্ত্রণা থাকতে পারে, আমরা সেটা হয়তো বুঝতে পারি না, সবাই না বোঝালে। আমার ভেতরের কষ্ট আমি শেয়ার করেছি বলেই তোমরা বুঝতে পেরেছো, শেয়ার না করলে বুঝতে পারতে না। ওই যে বললাম আমি আবেগ দিয়ে সংসারটা করেছি, বুদ্ধিমত্তা দিয়ে নয়। সংসার চালানোর জন্য যে বুদ্ধির প্রয়োজন, সে বুদ্ধি আমার একেবারেই নেই, কোনো দিনই ছিল না, আর আগামী যে বছর থাকবো তখনও হবে না। আমি এরকমই, এভাবেই আবেগ দিয়েই সব কিছু দেখি, এবং আবেগপ্রবণ মানুষ বলেই ঘা খাই বারবার। আবেগ মানুষ মাত্রা আবেগপ্রবণ তো হবেন, এটা স্বাভাবিক, কিন্তু ওই যে বললাম আবেগের মাত্রাটা, অনেকে মাত্রাটা নির্ধারণ করতে পারেন যে আবেগটা কোথায় কতটা দেখানো প্রয়োজন, বা কার কথায় দুঃখ পাওয়া প্রয়োজন, কার কথা ধূলিসাৎ করে দেওয়া, জাস্ট এরকমভাবে উড়িয়ে দেওয়া প্রয়োজন। যারা জানেন তাদের বোধহয় অতটা কষ্ট হয় না। আবেগ সবারই রয়েছে, কিন্তু যারা একটু বেশি আবেগপ্রবণ তারাই হয়তো আঘাত পান বেশি। ভালোবাসতে গিয়ে মানুষকে অনেক আঘাত আমি বহুজনকে, বহু মানুষের কাছ থেকেই পেয়েছি, মানে ভালোবেসেছি নিঃস্বার্থভাবে। এবার তোমরা বলতে পারো যে তোমার কি কোনো দোষ নেই? ডেফিনেটলি দোষে গুণে মানুষ, আমারও দোষ আছে। আমি মানে পলিটিক্স যেটা বললাম, সংসার মানে চলতে গেলে কিন্তু একটা দুর্দান্ত পলিটিক্স জানতে হয়, দুর্দান্ত পলিটিশিয়ান হতে হয় সংসার চলতে গেলে। আমি সেই পলিটিক্সটা জানি না, বোকা, যেখানে হয়তো যেটা বলার নয় সেটা বলে ফেলেছি। সরলের মতন কেউ হয়তো একটা টোকা মেরেছে বড় করে, যেটা এখন তোমাদের সামনে বলছি, সেটা এরকম অনেক মানুষের সামনে তারা একটা টোকা মেরেছে, জাস্ট যে এরকম তো কষ্ট কিছু ইয়ে করে না, সব কথা উজাড় করে বলেছি। তারপর সেটা নিয়ে তারা পরে নানান
ব্যঙ্গ বিদ্রুপ নানান কিছু। তারপর এই বছরের শেষ দিনে এসে মনে হচ্ছে বাইরে খুব গান বাজনার আওয়াজ। আজকে তো জানা কথায় রাত 12টার সময় বাজি ফাটবে, নতুন বছরকে বর্ষবরণ করবে। এই জীবনটাও জানো বন্ধুরা, এর আগেও আমি বলেছি তোমাদের বোধহয়, এই জীবনটা আবার আমরা জানি না, আমাদের মতো অনেকেই। এই যে 31শে ডিসেম্বর কীভাবে নতুন বছরকে, পয়লা জানুয়ারিকে নতুন বছর একটা তাকে স্বাগত জানানো হয়, কিভাবে হোটেলের সমস্ত ডিস্কে বা হোটেলে বা ডান্স ফ্লোরে যেখানে সব হুল্লোড় আনন্দ, এগুলো আমরা জানি না। আমরা ওই বিছানায় শুয়ে শুয়ে বাজি ফাটার আওয়াজ পাই, বুঝি ঘড়িটা দেখি 12টা বেজে গেল, নতুন বছর, এটাই। পরের দিন হয়তো সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার এই উইশটা করা। ওই জীবনটা আমরা দেখিনি। প্রত্যেকে সবাই তো আলাদা আলাদাভাবেই জীবনকে দেখে এসেছে, যে যেমনভাবে দেখে। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, অনেক কথা বলার আছে মনে হচ্ছে আরও বলি, কিন্তু বড় হয়ে গেলে তোমাদের দেখার ধৈর্য থাকবে না। কিন্তু আমার তো ধৈর্য অসীম, আমার বলতে ইচ্ছে করে, মনে হয় অনেক কথা আছে এখনও বলার, কিন্তু সেটা হবে না, বড় হয়ে যাবে এবং তখনই এডিট করতে গিয়ে একটু স্পিডটা বাড়িয়ে দিতে হয়, তখন তোমাদের অসুবিধা, কেউ কেউ বলবে এত দ্রুত কেন কথা বলছো। তো যাকে বছরের শেষ দিন শেষ করছি, সবাই খুব ভালো থেকো। আগামী নতুন বছর, আগামীকাল থেকে নতুন যে বছর 2025 শুরু হচ্ছে, সবার জীবনে যেন ভীষণ আনন্দ নিয়ে আসে, মানে সবাই যেন ভালো থাকি, আমরা সবাই সকলে যেন সুস্থ থাকি, একটা সুস্থ সমাজ যেন থাকে, তিলোত্তমা যেন বিচার পায়, এই আশা রাখি। ভালো লাগে যদি আজকে কথা, তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখনও আসনি আমার পরিবারে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন বছরে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আমার ব্লগগুলো দেখতে থেকো, আর আগাম নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ভালো থেকো সবাই।